সবাইকে স্বাগত। আমি জানি তোমাদের অনেকেরই বাংলা বইয়ের এই প্রবন্ধটা বাংলা ভাষায় বিজ্ঞান বেশ কঠিন লাগে, তাই না? মনে হয় যেন কী সব শক্ত শক্ত কথা লেখা আছে। কিন্তু একদম চিন্তা করো না, আমি কথা দিচ্ছি আজকের এই ক্লাসটা যদি তোমরা মন দিয়ে করো তাহলে পুরো ব্যাপারটা তোমাদের কাছে একদম জলের মতো সোজা হয়ে যাবে। আমরা দেখব কেন এই প্রবন্ধটা এত গুরুত্বপূর্ণ আর এর আসল কথাগুলো কি। তাহলে আর দেরি কেন, চলো শুরু করে দিই। দেখো, একেবারে শুরুতেই লেখকের এই কথাটা একটু ভালো করে বুঝে নি। তিনি কি বলছেন? বিজ্ঞান রচনার উদ্দেশ্য তথ্য পরিবেশন করা, লেখকের পাণ্ডিত্য জাহির করা নয়। এর মানেটা কি বলতো? মানেটা খুব সহজ। বিজ্ঞানের লেখা এমন হবে যা সবাই পড়ে বুঝতে পারে। লেখকের কাজ হলো জ্ঞানটাকে সহজ করে সবার কাছে পৌঁছে দেওয়া। কঠিন কঠিন শব্দ দিয়ে আমি কত জানি এটা দেখানো লেখকের কাজ না। বিশ্বাস করো, এই একটা লাইনের মধ্যে কিন্তু পুরো প্রবন্ধের মূল কথাটা লুকিয়ে আছে। তো এই যে প্রবন্ধটা, এটা লিখেছেন রাজশেখর বসু। আচ্ছা, ওনার কিন্তু আরেকটা নামও আছে। ওনার ছদ্মনাম হলো পরশুরাম। এটাও মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় আসে। আর এই লেখাটা নেওয়া হয়েছে তার চিন্তা বইটা থেকে। এখানে তিনি কি করেছেন? তিনি দেখিয়েছেন বাংলায় বিজ্ঞান পড়তে গেলে আমাদের কি প্রবলেম হয়, সেই অসুবিধাগুলোই তিনি এখানে সুন্দর করে গুছিয়ে বলেছেন। লেখকের মাথায় আসলে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। প্রশ্নটা হলো, বাংলা তো আমাদের নিজেদের ভাষা, আমাদের মাতৃভাষা। তাহলে এই ভাষায় বিজ্ঞানের মতো একটা বিষয় সহজ করে বোঝানোটা এত মুশকিল কেন হবে? কেন আমাদের সায়েন্স বই পড়তে গিয়ে প্রায়ই হোঁচট খেতে হয়? লেখক কিন্তু তার এই লেখায় ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করেছেন। চলো না, আমরাও দেখি তিনি কি কারণ খুঁজে পেলেন। আচ্ছা, এবার আমরা প্রবন্ধের একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গায় চলে এসেছি। এই অংশটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই, তাই একদম কান খাড়া করে শোনো। রাজশেখর বসু বলছেন যে বাংলায় যারা সায়েন্স পড়ে, মানে যে পাঠকরা, তাদের মোটামুটি দুটো প্রধান ভাগে ভাগ করা যায়। আর এই দুটো ভাগ যদি আমরা ঠিকঠাক বুঝে নিতে পারি, তাহলে কিন্তু অর্ধেক সমস্যা কেন হচ্ছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এই স্লাইডটার দিকে একটু তাকাও। দেখো, দুটো ভাগ করা আছে। প্রথম দলে কারা আছে? তারা যারা ইংরেজি খুব একটা জানে না বা অল্প জানে। লেখক এদের মনকে বলেছেন কাঁচা মাটির মতো। কেন? কারণ কাঁচা মাটিতে যেমন ইচ্ছে ছাপ দেওয়া যায়, ঠিক তেমনি এদের যা শেখানো হয় সেটাই এরা সহজে শিখে নেয়। কিন্তু আসল সমস্যাটা হয় দ্বিতীয় দলের পাঠকদের নিয়ে। এরা কারা? এরা হলো তারা যারা ইংরেজিতে পড়াশোনা করেছে। তো এরা যখন বাংলায় বিজ্ঞান পড়ে তখন কি হয় জানো? ওরা মনে মনে প্রত্যেকটা বাংলা শব্দকে ইংরেজিতে ট্রান্সলেট করতে থাকে। ধরো, বইতে পড়ল কোষ, সঙ্গে সঙ্গে ওর মাথায় চলে এলো ইংরেজি শব্দ সেল। এই যে সারাক্ষণ মাথায় একটা ট্রান্সলেশন চলতে থাকে, এটাই গণ্ডগোল বাঁধিয়ে দেয়, কনফিউশন তৈরি করে। তাই লেখকের মতে এই দ্বিতীয় ধরনের পাঠকদের জন্য লেখাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে পাঠকদের ব্যাপারটা তো বোঝা গেল, তাই না? এবার চলো দ্বিতীয় বড় সমস্যাটা দেখি। সেটা হলো এই পারিভাষিক শব্দ। বাবা, নামটা শুনেই ভয় লাগছে। ভয়ের কিছু নেই। পারিভাষিক শব্দ মানে হলো সায়েন্সের কিছু স্পেশাল শব্দ, ইংরেজিতে যাকে বলে টেকনিক্যাল টার্মস। যেমন ধরো, ফিজিক্সে তোমরা পড়ো ফোর্স, কেমিস্ট্রিতে পড়ো মলিকিউল, বা বায়োলজিতে ফটোসিনথেসিস। এই যে শব্দগুলো, এগুলো ঠিকঠাক বাংলা কি হবে, এটা নিয়ে আসল ঝামেলা। তোমরা শুনলে হয়তো অবাক হবে, এই যে বাংলায় বিজ্ঞানের শব্দ বানানোর চেষ্টা, এটা কিন্তু নতুন কিছু নয়। অনেক দিন আগে, সেই ১৯৩৬ সালে কলকাতা ইউনিভার্সিটি একটা কমিটিও বানিয়েছিল এই কাজের জন্য। কিন্তু মজার ব্যাপার হলো, এতগুলো বছর পেরিয়ে গেলেও কাজটা কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি। আর কোনটা ঠিক কোনটা ভুল, এই নিয়ে তর্ক আজও চলছে। তাহলে এখন প্রশ্ন হলো, উপায়টা কি? সব ইংরেজি শব্দেরই কি বাংলা বানাতে হবে? লেখক এখানে একটা খুব কাজের সমাধান দিয়েছেন। তিনি বলছেন, যেসব ইংরেজি শব্দ আমরা সব সময় ব্যবহার করি আর সবাই যেটার মানে জানে, যেমন অক্সিজেন, সেটার কষ্ট করে বাংলা বানানোর কোনো দরকার নেই। অক্সিজেনকে অক্সিজেনই রাখা হোক। ওটার নতুন বাংলা আম্লজান করতে গেলে বরং আরও কনফিউশন বাড়বে। তবে হ্যাঁ, যেখানে বাংলা শব্দ ব্যবহার করতেই হবে, সেখানে খুব ভেবে চিন্তে করতে হবে। এমন শব্দ বাছতে হবে যার মানেটা একদম পরিষ্কার। আসলে শেষ কথা একটাই, লেখাটা যেন সহজ হয়, সবাই যেন বুঝতে পারে। ভুলভাল অনুবাদ করলে যে কি হাস্যকর অবস্থা হতে পারে তার একটা ফাটাফাটি উদাহরণ দিয়েছেন লেখক। একটা ইংরেজি শব্দ ছিল সেন্সিটিভ পেপার। তো এর বাংলা অনুবাদ কি করা হয়েছিল জানো? স্পর্শকাতর কাগজ। একবার ভাবো তো, স্পর্শকাতর মানে কি? যার গায়ে লাগলে ব্যথা লাগে, যার ফিলিংস আছে। তার মানে কি দাঁড়ালো? কাগজটাকে ছুলে সে কষ্ট পায়। এটা তো একটা আজব ব্যাপার, তাই না? বিজ্ঞানের সাথে তো কোনো সম্পর্কই নেই। এটাই হলো না বুঝে আক্ষরিক অনুবাদ বা লিটারাল ট্রান্সলেশন করার ফল। তাহলে ঠিক অনুবাদটা কি হবে?
লেখক বললেন এর সঠিক বাংলা হওয়া উচিত সুগ্রাহী কাগজ। সুগ্রাহী শব্দটার মানে হল যে সহজে কিছু গ্রহণ করতে পারে। এখানে কাগজটা আলো বা কেমিক্যাল গ্রহণ করতে পারে। দেখলে তো এই শব্দটা কেমন পারফেক্টলি বিজ্ঞানের মানেটা বুঝিয়ে দিচ্ছে। এই উদাহরণটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রেখো। আচ্ছা, দুটো সমস্যা তো আমরা দেখলাম, পাঠকের সমস্যা আর শব্দের সমস্যা। এবার চলো ৩ নম্বর পয়েন্টটা দেখি। লেখক বলছেন বিজ্ঞান লেখার স্টাইল আর সাহিত্য লেখার স্টাইল কিন্তু কখনোই এক হতে পারে না, দুটোকে আলাদা রাখতেই হবে। লেখক খুব জোর দিয়ে একটা কথা বলছেন। দেখো, যখন আমরা কোনো গল্প বা কবিতা পড়ি, সেখানে অনেক সুন্দর সুন্দর কথা থাকে, তুলনা থাকে। এগুলোকে বলে ভাষার অলংকার। এগুলো লেখাটাকে সুন্দর করে তোলে। কিন্তু লেখক বলছেন বিজ্ঞানের লেখায় এই সব সাজানোর জিনিস মানে এই অলংকার ব্যবহার করা একদম উচিত না। কেন? কারণ এতে আসল যে তথ্যটা সেটাই গুলিয়ে যেতে পারে। এই যেমন ধরো এই লাইনটা, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। শুনতে কি ভালো লাগছে, তাই না? মনে হচ্ছে যেন একটা কবিতার লাইন। কিন্তু একটা সায়েন্সের বইতে যদি এই লাইনটা লেখা থাকে, তাহলে কি কোনো লাভ হবে? না। কারণ মানদণ্ড মানে কি, মাপার কাঠি নাকি অন্য কিছু? ব্যাপারটা একদমই পরিষ্কার না। এখান থেকে কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। তাই মনে রাখতে হবে বিজ্ঞানের ভাষা হবে এক্কেবারে সোজাসাপটা, কোনো প্যাচ থাকবে না, যাতে যে কেউ পড়লে একই মানে বুঝতে পারে। এই কথাটা তো আমরা সবাই জানি, তাই না? অল্প বিদ্যা ভয়ঙ্করী, মানে অল্প জ্ঞান থাকাটা খুব বিপজ্জনক। লেখক এই প্রবাদটা ব্যবহার করছেন সেই সব লেখকদের জন্য যারা নিজেদের পাণ্ডিত্য দেখানোর জন্য, মানে আমি কত কিছু জানি এটা বোঝানোর জন্য ইচ্ছে করে কঠিন কঠিন শব্দ ব্যবহার করেন। লেখকের মতে এটা হলো বিজ্ঞান লেখার ক্ষেত্রে সবচেয়ে বড় পাপ। কারণ এতে পাঠকের তো কোনো উপকার হয়ই না, উল্টে সে বিষয়টাকে আরও ভয় পেতে শুরু করে। তো এতক্ষণ ভরে আমরা অনেকগুলো সমস্যার কথা আলোচনা করলাম। তাহলে প্রশ্নটা হলো, এর সমাধানটা কি? ভালো সায়েন্সের লেখা তাহলে কেমন হওয়া উচিত? চলো এবার লেখকের দেওয়া প্রেসক্রিপশনটা, মানে সমাধানগুলো কি কি, সেটা এক ঝলকে দেখে নিই। তাহলে লেখকের মতে একটা ভালো বিজ্ঞান লেখার জন্য কি কি করতে হবে? এক কথায় বলতে গেলে, ১. ভাষা হতে হবে একদম সহজ আর পরিষ্কার, যাতে কোনো কনফিউশন না থাকে। ২. কোনো রকম সাহিত্যিক সাজগোজ চলবে না। ৩. যেসব ইংরেজি শব্দ চালু হয়ে গেছে, যেমন অক্সিজেন, মোটর, সেগুলো সেভাবেই ব্যবহার করতে হবে। আর সবচেয়ে বড় কথা, ৪ নম্বর পয়েন্ট, লেখকের আসল উদ্দেশ্য হবে তথ্য দেওয়া, নিজের জ্ঞান জাহির করা নয়। এই কয়েকটা পয়েন্ট যদি গুছিয়ে লিখতে পারো, পরীক্ষাতে ফুল মার্কস পাবে। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আমরা এটাই বুঝলাম যে বাংলায় বিজ্ঞানকে সবার কাছে পৌঁছে দিতে গেলে লেখাটাকে হতে হবে খুব সহজ, খুব স্পষ্ট। কঠিন শব্দের জঙ্গল বা কবিতার মতো সুন্দর ভাষা দিয়ে বিজ্ঞান হয় না। লেখকের একটাই কাজ, আর সেটা হলো সঠিক তথ্যটা পাঠকের কাছে পৌঁছে দেওয়া। আর তোমরা ভেবে দেখো, রাজশেখর বসু এই কথাগুলো বহু বছর আগে বলে গেছেন, কিন্তু আজকের দিনেও যখন আমাদের হাতে ইন্টারনেট, গুগল ট্রান্সলেটর সব আছে, তবুও এই কথাগুলো কিন্তু ১০০% সত্যি। আমার বিশ্বাস আজকের এই ক্লাসের পর বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটা নিয়ে তোমাদের মনে আর কোনো ভয় থাকবে না, পুরোটাই পরিষ্কার হয়ে গেছে, তাই না? আজ তাহলে এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো করে পড়বে।